আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এনটিভি ইউরোপ নিউজ। সাথে আছে আমি মোহাম্মদ মাসুদুজ্জামান। সংবাদের শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। শুক্রবার থেকে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি সহ প্রায় ৭৫ দেশের জন্য লকডাউন শিথিল করেছে যুক্তরাজ্য। ইইউ ভ্যাকসিন প্রকল্পে যুক্তরাজ্যে অংশগ্রহণ অনিশ্চিত। এবং স্পেনের ৭৩টি স্থানে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। শুক্রবার থেকে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি সহ প্রায় ৭৫টি দেশের ভ্রমণকারীদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করেছে যুক্তরাজ্য সরকার। তবে গত ২ সপ্তাহের মধ্যে এই দেশগুলো থেকে আগত লোকদের কোয়ারেন্টাইন সময়কাল শেষ করতে হবে। এদিকে ইংল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের স্পেন থেকে আগত যাত্রীদের জন্য কোয়ারেন্টাইন নিয়ম শিথিল করলেও শিথিল করেনি স্কটল্যান্ড। প্রধানমন্ত্রী নিকোলা স্টারজন বলেছেন, স্কটল্যান্ডকে ভাইরাসের পুনরুত্থান থেকে রক্ষা করার জন্য আমাদের এই কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তিনি বলেন, যাত্রীরা ইংল্যান্ডের বিমানবন্দর ব্যবহার করবে, তবে করোনা পরীক্ষা করে তাদেরকে দেশে ঢোকার অনুমতি দেওয়া হবে। ইতোমধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করেছে যে বিশ্বের বেশিরভাগ অংশে ভাইরাস নিয়ন্ত্রণে নেই এবং মহামারীটি আরও খারাপের দিকে যাচ্ছে। ডব্লিউএইচওর মহাপরিচালক বিবিসিকে বলেছেন, মহামারীটি এখনও ত্বরান্বিত হচ্ছে। গত ৬ সপ্তাহে মোট করোনা রোগীদের সংখ্যা দ্বিগুণ হয়েছে। এদিকে গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪৮ জনের। এর আগে গতকাল বৃহস্পতিবার ছিল ৮৫ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৪৪,৬৫০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৫১২ জন। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,৮৮,১৩৩ জন। যুক্তরাজ্য সরকার ইইউ ভ্যাকসিন প্রকল্পে যোগ দেবে কিনা তা পরে নিশ্চিত করবে বলে জানিয়েছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট। যুক্তরাজ্য এই প্রকল্পে অংশগ্রহণ করবে না। বিভিন্ন গণমাধ্যমের এমন খবরের পরিপ্রেক্ষিতে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে এটি জানানো হয়। জানা গেছে, ইইউ প্রকল্পের আওতায় ব্লকের দেশগুলোতে সম্ভাব্য করোনা ভাইরাস ভ্যাকসিন সরবরাহ করা হবে। যুক্তরাজ্যের সরকারের এক মুখপাত্র জানিয়েছে, এই প্রকল্পটি যুক্তরাজ্যের পক্ষে কাজ করতে হবে এবং জাতীয় স্বার্থে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা টেলিগ্রাফ এক প্রতিবেদনে জানিয়েছে, সময় মতো প্রয়োজনীয় সংখ্যক ভ্যাকসিন যুক্তরাজ্য পাবে না। এই কারণ দেখিয়ে দেশটির মন্ত্রীরা ইইউ প্রকল্পে যোগ দেওয়ার সুযোগ প্রত্যাখ্যান করেছে। এদিকে বিবিসি জানিয়েছে, ইইউ কমিশন এই ব্লকের দেশগুলোর পক্ষে স্বতন্ত্র ভ্যাকসিন উৎপাদনকারীদের সাথে বহু মিলিয়ন পাউন্ডের চুক্তির পরিকল্পনা করছে। একটি নির্দিষ্ট সংখ্যক ভ্যাকসিন ডোজ কেনার জন্য উৎপাদনকারীদের সাথে সময়সীমা এবং মূল্যের ব্যাপারে একমত হলে ইইউ কমিশন উৎপাদন ব্যয়ের একটি অংশ অগ্রিম পরিশোধ করবে। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে গত মার্চ মাসে লকডাউন ঘোষণা করা হয় ব্রিটেনে। মহামারীর প্রকোপ কমায় ধাপে ধাপে শিথিল করা হয়েছে যুক্তরাজ্যের লকডাউন। খুলে দেওয়া হয়েছে ব্যবসা বাণিজ্য সহ বিভিন্ন প্রতিষ্ঠান। এর ধারাবাহিকতায় ইংল্যান্ডের সুইমিং পুল, ইনডোর জিম, নেল বার, ট্যাটু শপ, আউটডোর থিয়েটার সহ একাধিক প্রতিষ্ঠান খোলার অনুমতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার 10 ডাউনিং স্ট্রিটে কালচারাল সেক্রেটারি অলিভার ডাউডেন এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য তুলে ধরেন। আউটডোর অনুষ্ঠানগুলো সীমিত শ্রোতাদের উপস্থিতিতে শুরু করা যাবে।
গত চলতি সপ্তাহে রেস্টুরেন্ট পাব খুলে দেওয়ার কথা উল্লেখ করে ডাউডেন বলেন সরকার সঠিক পথেই এগোচ্ছেন। লকডাউন শিথিল অভিনয় শিল্পীদের জন্য একটি খুশির সংবাদ। তিনি টিকিট কিনে দর্শনার্থীদের অনুষ্ঠানে এবং গ্যালারিতে যাওয়ার আহ্বান জানান। এর মাধ্যমে স্থানীয় ব্যবসা প্রতিষ্ঠানগুলো উপকৃত হবে। তবে মন্ত্রী সতর্ক করে বলেছেন ভাইরাস বেড়ে গেলে সরকার লকডাউন চাপিয়ে দিতে বাধ্য হবে। Today there is good news for our nation's fitness. As we all know, exercise is incredibly important for both physical and mental health. Even at the height of the lockdown, it was considered an essential activity, with countless people hitting their parks for their daily run or transforming their living rooms into temporary gyms. And from this weekend onwards, millions of people will be able to rejoin their local sports teams as soon as their organisations publish approved guidance. Recreational cricket is back on this weekend. Five-a-side football, basketball, hockey and countless other sports will follow shortly after. স্পেনে জরুরি অবস্থা উঠিয়ে নেওয়ার 20 দিনের মাথায় নতুন করে দেশটির 73টি স্থানে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় অনেকের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। নতুন করে মহামারী ছড়িয়ে পড়ার আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে স্পেনের স্বাস্থ্য বিভাগ। পরিস্থিতি বিবেচনায় স্পেনের কিছু কিছু প্রদেশে মহাসড়ক, পার্ক, বিপণন কেন্দ্রে, রেস্টুরেন্ট সহ বিভিন্ন ক্ষেত্রে আরও নিয়ন্ত্রিত আইনের বা বন্ধের ঘোষণাও আসতে পারে। ভাইরাসটি নতুন করে সক্রিয় হয়েছে রাজধানী মাদ্রিদ, তারাগোনা, নাভাররা, আন্দালুসিয়া, এসকাদি, ভ্যালেন্সিয়া শহরে। স্পেনের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে গত 24 ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন 257 এবং মারা গেছেন 5 জন। স্পেনের স্থানীয় সংবাদ মাধ্যম এল মুন্দের তথ্য অনুযায়ী গত এক সপ্তাহে আক্রান্ত হয়েছে 2491 জন, মারা গেছেন 10 জন। এর মধ্যে কাস্তিয়া লিওনে 4 জন, মাদ্রিদে 3 জন, আন্দালুসিয়াতে 2 জন ও আরাগনে 1 জন। তবে পুনরায় লকডাউন দেওয়ার মতো এখনও কোনো ঘোষণা পাওয়া যায়নি। দীর্ঘ প্রায় 3 মাসেরও অধিক সময় বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো ব্রিটেনের মসজিদগুলো। সরকারি বিধিনিষেধ মেনে দীর্ঘদিন পর ম্যানচেস্টার শাহজালাল মসজিদ ও ইসলামী সেন্টারে মুসল্লিরা জুম্মার নামাজ আদায় করেন। করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকায় আর্থিকভাবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রতিটি মসজিদ, এমনটাই মনে করেন মসজিদ কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন আমাদের ম্যানচেস্টার সহকর্মী তৈয়বুর রহমান শ্যামলের রিপোর্টে। করোনা ভাইরাস বিশ্বব্যাপী এক আতঙ্কের নাম। মরণবিধি এই ভাইরাসটির ব্যাপকতা রোধ করতে সরকারের নির্দেশ মোতাবেক সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় 3 মাসের অধিক সময় পর মসজিদগুলো খুলে দেওয়ায় মসজিদে জামাতে নামাজ আদায় করতে পেরে আল্লাহর শুকরিয়া আদায় করেন মুসল্লিরা। আলহামদুলিল্লাহ, 3.5 মাস পরে আমরা আজকে জুম্মা নামাজ মসজিদে এসে বললাম, শাহজালাল মসজিদ ম্যানচেস্টারে। এই করোনা ভাইরাসে যারা আক্রান্ত হয়েছিলেন, যারা অলরেডি দুনিয়া থেকে ইহত্যাগ করেছেন, তাদের আত্মার প্রতি আমরা শান্তি কামনা করছি এবং আমরা যাতে এইভাবে মসজিদে আমরা সবসময় আসতে পারি, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন। মহান রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি, আমরা প্রায় 3.5 মাস পরে আজকে জুম্মা পড়ার সুযোগ পেলাম। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাই এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করি যাতে সারা বিশ্বের মানুষ এই মহামারী থেকে উদ্ধার করে। নিরাপদ দূরত্ব বজায় রাখার কারণে জুম্মার নামাজ পড়ার জন্য প্রতিটি মসজিদেই একের অধিক জামাতের আয়োজন করা হয়। কোভিড-19-এর কারণে আর্থিকভাবে মসজিদগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন মসজিদ কর্তৃপক্ষ। আর 4 মাস মসজিদ বন্ধ থাকার কারণে আমরা আর্থিকভাবে মসজিদে অনেক ক্ষতি হয়েছে। আপনারা যারা এইছেন বা আইবারও আগামীতে ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা মুক্ত দান করতাম। আর আমরা দোয়া করবো যাতে আমরা কন্টিনিউ আপনারা সার্ভিসও সুন্দরভাবে দিতে পারি। নামাজ শেষে করোনা ভাইরাসে মারা যাওয়া প্রত্যেকের আত্মার মাগফিরাত এবং এই করোনা ভাইরাস থেকে বিশ্ববাসীকে মুক্তি করার জন্য আল্লাহর কাছে মোনাজাত করা হয়। ম্যানচেস্টার থেকে তৈয়বুর রহমান শ্যামল, এনটিভি নিউজ। দর্শক, এবার বাংলাদেশ প্রসঙ্গ। ইতালিতে যাওয়া 147 প্রবাসী বাংলাদেশিকে সেখানকার বিমানবন্দরে নামতে না দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির সরকার। বৃহস্পতিবার বাংলাদেশের স্থানীয় সময় রাত 2:34 ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তারা অবতরণ করেন। তাদের সবাইকে 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। বিস্তারিত দেখুন রিপোর্টে।
করোনা পরিস্থিতির কারণে 2 মাস বন্ধ থাকার পর জুনে বাংলাদেশ থেকে আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু হলে ইতালি থেকে আসা প্রবাসীরা ফিরতে শুরু করেন দেশটিতে। ইতালির সঙ্গে বাংলাদেশের বেশ কটি ফ্লাইট চলাচল হলেও বুধবার ইতালিগামী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের বাংলাদেশি যাত্রীর মধ্যে করোনা ধরা পড়ে। এমন অবস্থায় করোনা পরীক্ষার ভুয়া সনদের কেলেঙ্কারির মধ্যে কাতার এয়ারওয়েজের 2টি ফ্লাইট বুধবার ইতালির রোম ও মিলানের বিমানবন্দরে বাংলাদেশি নাগরিকদের নামতে দেয়নি দেশটি। ওই উড়োজাহাজে করেই ফেরত পাঠানো হয় তাদের। বৃহস্পতিবার দিবাগত রাত 2:34 ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ইতালি থেকে ফেরত আসা বাংলাদেশিরা। কিন্তু ঢুকতে দেয় না ওখানে, বিমানে থেকে নামতেই দেয় না। ওদের আগের ফ্লাইটে যে লোক গেছিল ওই জায়গায় বলে করোনা পাইছে, তার জন্য ওদের নাম আইছে না, ওই প্লেন থেকে ফিরতে দিয়ে দিচ্ছে। 8 তারিখ থেকে 1 সপ্তাহ বন্ধ ছিল, কিন্তু বাংলাদেশ এয়ারলাইন্স এটার কোনো করেনি। 19 ঘন্টা কাতারে ছিল ট্রানজিটে, এখন আইসা পৌঁছাইছে। ফেরত আসা সবাইকে বাধ্যতামূলক 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে বলে জানান আশকোনা হজ ক্যাম্পের ইনচার্জ মেজর মোস্তফা কামাল। সরকারি নির্দেশনা অনুযায়ী নারী পুরুষকে আলাদাভাবে রাখার ব্যবস্থা রয়েছে বলেও জানানো হয়। বেসিক্যালি ওনারা ইতালিতে গিয়েছিলেন বাংলাদেশ থেকে, বাট ইতালি সরকার ওনাদেরকে ফেরত পাঠিয়েছেন। আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ওনাদেরকে আজকে হোম কোয়ারেন্টাইন করার জন্য আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইন সেন্টার আছে, এটা আপনারা জানেন। আমরা সবাইকে ওখানে নিয়ে যাব। ওনারা বাধ্যতামূলক 14 দিন কোয়ারেন্টাইন সেন্টারে থাকবেন ওখানে। ইনিশিয়াল স্ক্যানিংটা হয়েছে, ইনিশিয়াল স্ক্যানিংয়ে কারো কোনো উপসর্গ ধরা পড়েনি। আমরা ওখানে যাওয়ার পরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পরবর্তী কার্যক্রম করব। এদিকে বাংলাদেশ থেকে যাওয়া যাত্রীর শরীরে করোনা ভাইরাস পাওয়ায় প্রথমে 1 সপ্তাহের জন্য বাংলাদেশের সঙ্গে ফ্লাইট বাতিল করে ইতালি। পরে সেটা 5ই অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে দেশটি। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। দর্শক, এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একদিনে সর্বোচ্চ 65,000-এরও বেশি মানুষের শরীরে করোনা শনাক্তের পর যুক্তরাষ্ট্রের 24টি রাজ্যে পুনরায় সচল করার পরিকল্পনা থেকে সরে এসেছে। নতুন সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সহ আরও 13টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে ইতালি। মেক্সিকো, দক্ষিণ আফ্রিকাতেও বাড়ছে সংক্রমণ। ভারতে একদিনে 26,000 আক্রান্ত হয়েছে। বিস্তারিত দেখুন টেক্সট রিপোর্টে। একদিনে শনাক্তের হিসেবে আগের সব রেকর্ডকে ছাপিয়ে গেল যুক্তরাষ্ট্র। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের টালি অনুসারে বৃহস্পতিবার 24 ঘন্টায় দেশটিতে কোভিড-19 আক্রান্ত হয়েছেন 65,000-এর বেশি মানুষ। অনেকগুলো স্টেট বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। ট্রাম্প প্রশাসনের চাপের মুখে আবার অনেক স্টেট সচল হয়েছে পুরোদমে। এমন পরিস্থিতিতে সময়ের আগে স্টেটগুলো সচল করার সিদ্ধান্তকে ঝুঁকিপূর্ণ বলে মনে করছেন মার্কিন শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি। নির্দেশনা ও পরামর্শ না মেনে অনেকগুলো স্টেট উপযুক্ত সময়ের আগেই খুলে দিয়েছে, যার কারণে নতুন করে সংক্রমণ বাড়ছে। আমরা কঠিন এবং চ্যালেঞ্জিং সময় পার করছি। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন টেস্ট বেশি হওয়ায় শনাক্ত বেশি হচ্ছে। অর্ধেক টেস্ট হলে রোগীর সংখ্যাও অর্ধেক কম হতো। ব্রাজিলে করোনা পরিস্থিতি নাজুক হওয়া সত্ত্বেও দেশ সচল করার আহ্বান জানিয়েছেন দেশটির করোনাক্রান্ত প্রেসিডেন্ট জায়ার বলসোনারো। দক্ষিণ আফ্রিকায় একদিনে সর্বোচ্চ 13,000-এরও বেশি মানুষের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। সবচেয়ে বেশি খারাপ অবস্থা গাউতেং প্রদেশে। সেখানে পরিস্থিতি খারাপ হয় 15 লাখ কবর খুঁড়ে রাখছে স্থানীয় প্রশাসন। ইউরোপের মধ্যে ইতালিকে করোনা ভাইরাসের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয়েছে। দুর্বিষহ সেই সময় পেরিয়ে এসেছে ইতালি। নতুন সংক্রমণ ঠেকাতে বাংলাদেশ সহ আরও 13টি দেশের উপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াতে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে। মেলবোর্নে 3 সপ্তাহ ধরে সামাজিক সংক্রমণ বেড়েই চলেছে। সিঙ্গাপুরে করোনা মহামারীর মধ্যেই চলছে নির্বাচনের ভোট গ্রহণ। গত 24 ঘন্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন 26,000-এরও বেশি মানুষ। এখন পর্যন্ত এটাই সর্বাধিক দৈনিক বৃদ্ধি। কোভিড আক্রান্তের সংখ্যা মহারাষ্ট্রে এখন পর্যন্ত সর্বোচ্চ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে করোনা মোকাবেলায় বিশ্ব নেতৃত্বকে আরও সুসংহত করা প্রয়োজন। বিশ্ব নেতৃত্ব শূন্যতা এবং ঐক্যমত্যের ঘাটতির কারণে করোনা মহামারী আরও খারাপের দিকে যাচ্ছে। বিভক্ত থেকে এই ভাইরাস মোকাবেলা সম্ভব নয়। কোভিড-19 মূলত বিশ্ব নেতাদের জন্য একটি পরীক্ষা বটে। মোনাজ্জিল রিয়াদ, এনটিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক। করোনায় মারা যাওয়া বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হকের নামকরণে সিলেটে চালু হয়েছে এম এ হক স্বাস্থ্যসেবা কর্মসূচি। এর প্রধান উদ্দেশ্য সিলেটের কোভিড-19 আক্রান্ত রোগীদের সেবাদান। এই সেবার আওতায় রয়েছে বিনামূল্যে টেলিমেডিসিন, অক্সিজেন ও অ্যাম্বুলেন্স সেবা।
সিলেট থেকে আমাদের সহকর্মী আশরাফুল ইসলাম ইমরানের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। আজ শুক্রবার বিকেলে সিলেটে এম.এ. হক স্বাস্থ্যসেবা কর্মসূচির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বিধায় জনগণের প্রতি এই সরকারের কোনো দায়বদ্ধতা নেই। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সিলেটের মাটি ও মানুষের নেতা মরহুম এম.এ. হক আজীবন মানুষের কল্যাণে রাজনীতি করেছেন। করোনাকালীন এই দুঃসময়ে বর্ষিয়ান এই নেতার স্মরণে বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরের উদ্যোগে সিলেটে এম.এ. হক স্বাস্থ্যসেবা কর্মসূচি চালু একটি মাইলফলক হয়ে থাকবে। সম্মিলিত পেশাজীবী পরিষদ সিলেটের সভাপতি ডাক্তার শামীমুর রহমানের সভাপতিত্বে ও সিলেট মহানগর বিএনপির সহসভাপতি রেজাউল হাসান কয়েস লোদির পরিচালনায় অনুষ্ঠিত ভার্চুয়াল আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন। বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও এম.এ. হক স্বাস্থ্যসেবা প্রকল্পের উদ্যোক্তা খন্দকার আব্দুল মুক্তাদির, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডাক্তার শাখাওয়াত হাসান জীবন, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক কলিমউদ্দিন মিলন, সিলেট জেলা শাখার সাবেক সভাপতি আব্দুল কাহের চৌধুরী শামীম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির সভাপতি নাসিম হুসাইন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ, মরহুম এম.এ. হকের ছেলে ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, সহসভাপতি ফরহাদ চৌধুরী শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল সহ আরও অনেকে। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। রোগীদের সুষ্ঠু সেবা নিশ্চিতে আক্রান্ত চেষ্টা চিকিৎসকদের। আক্রান্তদের সেবা দিতে গিয়ে চিকিৎসক ও স্টাফ সহ এই পর্যন্ত 9 জন আক্রান্ত হয়েছেন করোনায়। জনবল সংকটের মধ্যে একের পর এক চিকিৎসক ও স্টাফরা করোনা আক্রান্ত হওয়ায় স্বল্প সংখ্যক জনবল নিয়ে সেবাদানে হিমশিম খাচ্ছেন সিলেটের বালাগঞ্জ উপজেলা হাসপাতালে কর্মরত ডাক্তার, নার্স সহ সংশ্লিষ্টরা। আমাদের বালাগঞ্জ প্রতিনিধি শামীম আহমেদকে সাথে নিয়ে সহকর্মী শিপন আহমেদের রিপোর্টে বিস্তারিত। দীর্ঘদিন ধরে জনবল সংকটে ভুগছে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। 1968 সালে প্রতিষ্ঠিত 31 শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সের মঞ্জুরিকৃত 199টি পদের মধ্যে গুরুত্বপূর্ণ পদগুলো দীর্ঘদিন ধরে রয়েছে শূন্য। নেই পরিচ্ছন্ন কর্মীও। বর্তমানে 4 জন চিকিৎসক ও 5 জন নার্স দিয়ে চলছে চিকিৎসা সেবার কার্যক্রম। এর মধ্যে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগে থাকা কর্মকর্তাদের ওসমানীনগর উপজেলায়ও পালন করতে হচ্ছে বাড়তি দায়িত্ব। রোগী ও তাদের স্বজনরা জানালেন, আউটডোরে চিকিৎসা সহ ভর্তি থাকা রোগীদের সেবাদান ও খাবার দাবার চলছে সুষ্ঠুভাবে। করোনা রোগীদের জন্য হাসপাতালের দোতলার দক্ষিণ দিকে প্রস্তুত করে রাখা হয়েছে আইসোলেশন ওয়ার্ড। হাসপাতালে কর্মরত চিকিৎসকরা জানিয়েছেন, শত প্রতিকূলতার মাঝেও তাদেরকে সেবা দিতে হচ্ছে। জনবল সংকট সহ নানা প্রতিকূলতার মধ্যে সাধারণ মানুষকে সেবা দেওয়ার জোর চেষ্টা চালিয়ে গেলেও হাসপাতাল এলাকায় চিকিৎসকদের আবাসনের কোনো ব্যবস্থা না থাকায় নানা সমস্যা পোহাতে হচ্ছে তাদের। পুরনো আবাসন ভবনগুলো পরিত্যক্ত ও জরাজীর্ণ। ভবনগুলো ছাদ ছুঁয়ে মেঝেতে পানি পড়ছে। হাসপাতাল পরিচালনার সেবাদান নিয়ে কোনো দ্বিধা থাকলে চিকিৎসকদের সীমাবদ্ধতার বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান সংশ্লিষ্টরা। তবে এত সমস্যার মধ্যে আশার আলো হলো, হাসপাতালের নব্য নির্মাণাধীন ভবনটি সারা দেশের উপজেলা পর্যায়ে হাসপাতালগুলোর মধ্যে এই বালাগঞ্জেই প্রথম 7 তলা বিশিষ্ট ভবন নির্মিত হচ্ছে। সিলেট 3 আসনের এমপি মাহমুদুস সামাদ চৌধুরীর যথাযথ তদারকিতে নির্মাণাধীন ভবনের কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। এছাড়া রোগীদের সুষ্ঠু সেবা ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এস.এম. শাহরিয়ারের উদ্যোগে হাসপাতাল এলাকাকে নিয়ে আসা হয়েছে সিসি ক্যামেরার আওতায়। করোনাকালীন দুর্যোগ মুহূর্তে প্রতিকূলতার মধ্যেও কিন্তু আমরা চাচ্ছি মানুষকে সর্বোচ্চ সেবা দিয়ে যেতে। করোনা পজিটিভ রোগী আসলেও আমরা চেষ্টা করতেছি, আমাদের এখানে আইসোলেশন আলাদা ওয়ার্ড করা আছে, আমরা এখানে রেখে চিকিৎসা দেওয়ার চেষ্টা করি এবং যাদের অবস্থা খারাপ হয়ে যায় তাদেরকে আমরা আমাদের
হায়ার সেন্টার যেটা আছে সিলেট শামসুদ্দিন হাসপাতাল, আমরা ওইখানে রেফার করি। এই 8 জন কর্মী আক্রান্ত হওয়ার পরেও কিন্তু আমাদের স্বাস্থ্যবিভাগের কার্যক্রম হাসপাতাল পর্যায়ে কিংবা মাঠ পর্যায়ে কোনো জায়গায় কিন্তু আমরা বন্ধ করতে পারিনি। আমরা মানবতার সেবা যেহেতু নিজেকে উৎসর্গ করেছি আমরা, সেই কারণে আমরা আমাদের স্বাস্থ্য বিভাগ, যেমন আমি আমার এই অফিস রুমে বসে আমার পার্শ্ববর্তী রুমে যে আমার অফিস সহায়ক যিনি আছেন উনি আক্রান্ত। ফেরদৌসী আক্তার পলি, ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। বৈশ্বিক মহামারী কোভিড-19 করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে নগদ অর্থ প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সামাজিক সংগঠন ভাদেশ্বর সোসাইটি নিউ জার্সি ইনক। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। বৃহস্পতিবার সিলেটের গোলাপগঞ্জের ভাদেশ্বর নালিউরি কমিউনিটি সেন্টারে 250টি পরিবারের মাঝে সমানভাবে নগদ 500 টাকা ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাফিজ মোহাম্মদ তোফায়েলের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলাউদ্দিনের সভাপতিত্বে ও হাফিজ শামসুল ইসলাম, শেখ মিলাদ হোসেন ও সাইদ সালমানের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউসুফ আলী মাস্টার। নগদ অর্থ প্রদান ও খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিডিবির সিলেট বিভাগের সাবেক মহাপরিচালক আব্দুর রহিম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাদেশ্বর আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক আব্দুল মতিন মাস্টার, ভাদেশ্বর নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের সিনিয়র শিক্ষক তারেক জলিল, তমিজ উদ্দিন, সাইফুল আহমেদ, বিশিষ্ট সমাজসেবী ও রাজনীতিবিদ এম এ হান্নান, আলী আক্তার, মুর্শেদুল আজাদ পলাশ, আলী আসগর পাপলু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। ভাদেশ্বর সোসাইটি অফ নিউ জার্সি ইন ইউএসএ আপনারা ভাদেশ্বর অসহায় মানুষের মাঝে যে খাদ্য সামগ্রী নগদ অর্থ 250 পরিবারকে দিচ্ছেন, আমরা ভাদেশ্বরবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ডেস্ক রিপোর্ট, এনটিভি ইউরোপ। জগন্নাথপুর উপজেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়িঘর এবং সড়ক পথ থেকে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় চরম দুর্ভোগে রয়েছে পৌর শহর এবং বিভিন্ন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এদিকে নদী ও হাওরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পৌর শহরের যাত্রাপাশা এলাকায় বৃহৎ মইয়ার হাওরের পানি প্রচণ্ড ঢেউয়ের আঘাতে বিলীন হয়ে যাচ্ছে। এলজিইডির জগন্নাথপুর চিলাওড়া সড়কের প্রায় অর্ধ কিলোমিটার সড়ক পথ। সুনামগঞ্জের জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানান, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে জগন্নাথপুর উপজেলার একটি পৌরসভা ও 8টি ইউনিয়নের প্রায় অর্ধ শতাধিক গ্রাম ও পাড়া মহল্লায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। ফলে বাড়িঘর ও সড়ক পথ বন্যার পানিতে তলিয়ে যায়। বর্তমানে উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বাড়িঘর ও সড়কপথ থেকে বন্যার পানি ধীর গতিতে কমতে থাকায় চরম দুর্ভোগে রয়েছে পৌর শহর এবং বিভিন্ন ইউনিয়নের লক্ষাধিক মানুষ। এদিকে নদী ও হাওরের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বৃহৎ মইয়ার হাওরের পানির প্রচণ্ড ঢেউয়ের আঘাতে পৌর শহরের বৈঠাখালী সেতুর পশ্চিম পাশ থেকে যাত্রাপাশা এলাকা পর্যন্ত এলজিইডির জগন্নাথপুর চিলাওড়া সড়কের অর্ধ কিলোমিটার সড়ক বিলীন হয়ে যাচ্ছে। গত মাসের শেষের দিকে সড়কটির ভাঙন কবলিত এলাকায় উপজেলা পরিষদের অর্থায়নে মাটি ভর্তি জিআই বস্তা দেওয়ার কারণে সড়কটির কিছু অংশ ঢেউয়ের কবল থেকে রক্ষা পায়। অব্যাহত ঢেউয়ের কারণে বর্তমানে সড়কটির অর্ধ কিলোমিটার এলাকা জুড়ে ভাঙনের কারণে ঝুঁকিপূর্ণভাবে যানবাহন চলাচল করছে। স্থানীয়রা জানান, অবিরাম বৈরী বাতাসে হাওরের প্রচণ্ড ঢেউয়ের আঘাতে সড়কটি পানিতে বিলীন হয়ে যাচ্ছে। দর্শক, সংবাদ শেষ করব তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনাম। শুক্রবার থেকে ফ্রান্স, ইতালি, বেলজিয়াম, জার্মানি সহ প্রায় 75 দেশের জন্য লকডাউন শিথিল করেছে যুক্তরাজ্য। ইইউ ভ্যাকসিন প্রকল্পে যুক্তরাজ্যে অংশগ্রহণ অনিশ্চিত। এবং স্পেনের 73টি স্থানে নতুন করে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।